গুণারোপ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে। আপনাদের সাথে আছি নিশু হাসান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 2022 সাল থেকে স্কুল পর্যায়ে সমন্বিত কারিকুলাম চালু। নবম দশম শ্রেণীতে থাকছে না বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের বিভাজন, জানালেন শিক্ষামন্ত্রী। একটি গোষ্ঠী সবসময় দেশে অস্বাভাবিক কিছু চাইলেও দেশের মানুষ তা মেনে নেবে না, জনগণ চায় আওয়ামী লীগকেই, বলেছেন প্রধানমন্ত্রী। একদলীয় শাসন প্রতিষ্ঠায় নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। গণতন্ত্রের প্রয়োজনে জেগে ওঠার আহ্বান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলায় মজনুর যাবজ্জীবন কারাদণ্ড, আদালতে অস্বাভাবিক আচরণ। নাটোর ও ফেনীতে ধর্ষকের সাথে ধর্ষণের শিকার দুই তরুণীর বিয়ে। নিবন্ধনবিহীন হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টারের ছড়াছড়ি রাজধানীতে। দক্ষিণখানের লাইসেন্স ছাড়াই কোনোটি চলছে বছরের পর বছর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নবম ও দশম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ নামে আর আলাদা কোনো বিভাগ থাকছে না। গ্রুপ ভিত্তিক প্রচলিত পদ্ধতি তুলে দিয়ে 2022 সাল থেকে সমন্বিত পাঠ্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। বৃহস্পতিবার জাতীয় সংসদে মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল 2020 পাশের আগে দেয়া বক্তব্যে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী। দেশের সব স্কুল মাদ্রাসায় নবম শ্রেণী থেকে শুরু হয় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ নামে গ্রুপ ভিত্তিক আলাদা শিক্ষা পদ্ধতি। এখান থেকেই মূলত ঠিক করা হয় কোন শিক্ষার্থী কোন বিষয়ে পড়াশোনা করবে। দেশে চালু আছে কারিগরি, সমমান ও কওমি শিক্ষা ব্যবস্থাও। অন্যদিকে এক এক স্কুলে এক এক মাধ্যমে পড়াশোনার কারণে উচ্চ শিক্ষা অর্জনে গিয়েও পড়তে হচ্ছে বিভ্রান্তিতে। এ নিয়ে বৃহস্পতিবার আলোচনা হয় জাতীয় সংসদেও। এখন আমাদের দেশে চলছে বাংলা মিডিয়াম, বাংলা ভার্সন, বাংলা মিডিয়াম ইংলিশ ভার্সন। আবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের আন্ডারে একটা স্ট্রিম চলছে, কওমি শিক্ষার আন্ডারে একটা স্ট্রিম চলছে, ইংলিশ মিডিয়াম, সেখানে আবার কানাডিয়ান কারিকুলাম, আবার ক্যামব্রিজ কারিকুলাম। এই যে একই দেশে বিভিন্ন মুখী ধারা, এরা তো পরবর্তীতে মার্কিং গিয়ে ইউনিফর্ম হয় না, অ্যাডমিশন টেস্টে গিয়ে ইউনিফর্ম হয় না। অনেক ক্ষেত্রে বুয়েট, মেডিকেল বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বিভিন্ন সেগমেন্টের ইয়ারা অ্যাডভান্টেজ পায়, আবার কেউ কেউ ডিসঅ্যাডভান্টেজ হয়। আমাদের এখন উচিত কিভাবে এই গ্যাপ ফিল আপ করবো, আমরা কিভাবে আস্তে আস্তে ইউনিফর্মিটির দিকে যাব। সংসদ সদস্যদের প্রস্তাবের উপর আলোচনার জবাবে শিক্ষামন্ত্রী জানান, শিগগিরই মাধ্যমিক স্তর থেকে তুলে নেওয়া হবে বিভাগভিত্তিক শিক্ষা পদ্ধতি। আমাদের কারিকুলামটি পুরো একটি পর্যালোচনা হচ্ছে এবং খুব শিগগিরই সেটির চূড়ান্ত রূপটি আমরা প্রকাশ করব। সেখানে কিন্তু আমাদের এই সকল ধরনের শিক্ষাতেই, সেখানে আমরা এই যে নবম দশম শ্রেণীতে মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ দিক নির্দেশনায় আমরা এই বিজ্ঞান, মানবিক, ব্যবসা এই বিভাগগুলোকে আমরা নবম দশম শ্রেণীতে আর রাখছি না। সকল শিক্ষার্থী সব ধরনের শিক্ষা নিয়েই এই স্কুলের 10টি বছর সেটি শেষ করবেন এবং সেখানে কিন্তু আমাদের পুরো যে কারিকুলাম, নতুন কারিকুলাম, সেটি মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতেই সেটিকে তৈরি করা হচ্ছে। পরে সংসদে মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল 2020 সর্বসম্মতিক্রমে পাশ হয়। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে ছাত্রছাত্রীদের ঝুঁকির মধ্যে ফেলতে চায় না সরকার। বৃহস্পতিবার সংসদে তিনি কথা বলেন। ঝুঁকিটা আমরা ছেলে মেয়েদের জন্য কেন নেব? হ্যাঁ, এটা ঠিক, স্কুলে না যেতে পারে বাচ্চাদেরও কষ্ট হচ্ছে, কারণ আজকালকার তো সবাই সুখী পরিবার বানাতে যে হয়তো একটা বাচ্চা দুটো বাচ্চা ঘরে এককভাবে থাকে। আগে তো একান্নবর্তী পরিবার ছিল, সবাই একসাথে থেকে হেসে খেলে চলতো। এখন তো সেই সুযোগটা কম, যে জন্য বাচ্চাদের খুবই কষ্ট, এতে কোনো সন্দেহ নাই। তারপরেও তাদের তো মৃত্যুর ঝুঁকিতে আমরা ঠেলে দিতে পারি না। এর আগে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি গোষ্ঠী সবসময় দেশে অস্বাভাবিক কিছু চায়, তবে দেশের মানুষ তা মেনে নেবে না। জনগণ আওয়ামী লীগকেই চায় বলেও মন্তব্য তার। করোনার ধাক্কা সামলাতে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানারও পরামর্শ প্রধানমন্ত্রীর।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভায় অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, করোনায় উন্নত বিশ্বের অনেক দেশ হিমশিম খেলেও একদিকে স্বাস্থ্য সুরক্ষা, অন্যদিকে অর্থনীতির চাকা সচল রাখতে সক্ষম হয়েছিল সরকার। করোনা মোকাবেলায় তার সরকারের নানা উদ্যোগের কথা জানিয়ে সবাইকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আমরা দেখতে পাচ্ছি যে এটা ছড়াচ্ছে, সবাই একটু স্বাস্থ্য সুরক্ষা নিয়ে চললেই কিন্তু এই সমস্যাটা হয় না। আমি হয়তো ঘরে একা বসে আছি, আমি মাস্ক পরিনি, যখন এই মাসে বসে যাচ্ছি কোথাও পড়ছে, সকলকেই পড়তে হবে। প্রায় 1,000 কোটি টাকা দিয়ে কিন্তু আমরা আগামটা বুক করে ফেলেছি যে যখনই এটা কার্যকর হবে তখনই এটা বাংলাদেশের মানুষগুলো পায়, আমরা সেই ব্যবস্থা নিতে। তৃণমূল থেকে সম্মেলনের মাধ্যমে দলকে আরও শক্তিশালী করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দেশে গণতন্ত্র নেই, একদলীয় শাসন চলছে, এমন সমালোচনার কড়া জবাব দেন তিনি। অভিযোগ করেন, নির্বাচনে অংশ নেওয়ার নামে এখন পরিকল্পিত খেলা শুরু করেছে বিএনপি। আমরা জানি তারা এগুলো করবে কেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে, মানে নিজের না খেতে পরের যাত্রা ভঙ্গ করা, মিথ্যা অপপ্রচার করা, মানুষকে বিভ্রান্ত করা, এবং সব থেকে দুর্ভাগ্য হলো যে দেশে না বিদেশের কাছে যে এই যে মিথ্যা অপপ্রচার করা, আমাদের বিরুদ্ধে কিছু বলে আপনার সংগঠন কিছু ভালো ফান্ড আনতে পারবেন, বা বাংলাদেশকে এখনো দরিদ্র, ক্ষুধার্ত বা গরিব দেখালে কিছু ফান্ড আনবে, এবং সে ফান্ডটা যায় কোথায়, কি কাজে ব্যবহার হবে, তারা অ্যাকাউন্টেবিলিটি দিতে হবে, চলেন কি সেটাও দিতে হবে। তাই কথা বললেন আপনার ভবিষ্যতে সেই সবগুলো আমরা আস্তে আস্তে নিতে শুরু করবো। হ্যাঁ, আমরা কিছু হলে তাদের সুবিধা বাড়ে, মূল্য এগুলো বাদ সেটা তার বাংলাদেশের মানুষ বন্ধ হবে, বাংলাদেশের মানুষ পাবে একমাত্র আওয়ামী লীগ ক্ষমতা। সন্ত্রাসী, চাঁদাবাজ, বিতর্কিত কারো যেন কোনো কমিটিতে স্থান না হয় সেদিকে সতর্ক থাকার নির্দেশ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অভিযোগ করেন, চারদিকে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য দেশে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে সরকার। বিরোধী নেতাকর্মীদের গুম, খুন, নির্যাতন অব্যাহত আছে বলেও মন্তব্য করেন তিনি। হতাশ না হয়ে গণতন্ত্রের প্রয়োজনে জেগে ওঠার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আলোচনা সভা করে বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে। পরিবারের এক সদস্যের করোনা পজিটিভ হওয়ায় সরাসরি যোগ দিতে না পারলেও অনলাইনে অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব। আমার বাসাতেই করোনা ধরা পড়েছে, যার ফলে আমি আপনার এখন 14 দিনের যে আইসোলেশন, সেই আইসোলেশন আমাকে এখন থাকতে হচ্ছে। কঠিন সময়, এখন একটা দুঃসময়। এই দুঃসময় আমাদেরকে কিন্তু জাগ্রত হতে হবে, জেগে উঠতে হবে, এবং সেই জেগে উঠতে হবে হৃদয়ের দিক থেকে, মনের দিক থেকে, এবং জনগণকে আমাদের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। হতাশার কোনো স্থান নেই। দেশে সুশাসন ও আইনের শাসনের অভাব রয়েছে জানিয়ে গুম হওয়া নেতাকর্মীদের ফেরত দেওয়ার দাবি জানান বিএনপি মহাসচিব। মানুষের জীবনের এখন কোনো নিরাপত্তা নেই, তার কথা বলার কোনো স্বাধীনতা নেই, ন্যায় বিচার নেই। যারা এখন নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে, সেই সরকার আজকে শুধুমাত্র নিজেরা ক্ষমতায় টিকে থাকার জন্যে, একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্যে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলেছে। গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো, সেগুলোকে ভেঙে ফেলেছে। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দফতরের দায়িত্বে থাকা দলের সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স। তিনি অভিযোগ করেন, ঢাকা 18 নির্বাচনের পর আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বেশ কয়েকজন যুবদল নেতাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। অবিলম্বে আটক যুবদল নেতাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান প্রিন্স। ঢাকা 18 আসনের ধানের শীষের প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। পরিচয়ে তুলে নিয়ে যাওয়া সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। চলতি বছর জানুয়ারিতে রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় একমাত্র আসামি মজনু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে মজনুকে একই সাথে 50,000 টাকা জরিমানা অনাদায়ে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঘটনার 8 মাসের মধ্যে মামলা আদালতে ওঠার 13 কার্য দিবসে বিচার শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক বেগম কামরুন নাহারের আদালত এই রায় দেন।
রায় ঘোষণার পর আদালত থেকে হাজতখানায় নেয়ার সময় পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু করে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজা পাওয়া আসামি মজনু। পুলিশ সদস্যদের কামড় দেওয়ারও চেষ্টা করে সে। বৃহস্পতিবার মামলার রায়ের তারিখ ধার্য থাকায় সকালেই আদালতে নিয়ে আসা হয় মজনুকে। দুপুরের পর আদালতে তোলা হয় তাকে। এ সময় আদালতের ভেতরেও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে মজনু। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মজনু ধর্ষণের সাথে জড়িত তা আদালতে উপস্থাপনে সক্ষম হয়েছেন তারা। রায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড। ভিকটিম আসামিকে যে শনাক্ত করেছে বলেছে যে হ্যাঁ এই সেই আসামি, আমি এই আসামিকে কোনোদিন ভুলব না যে আমাকে 3 ঘন্টা আটকে রেখে আমাকে রেপ করেছে, আমার সাথে অনেক কথা বলেছে, আমি এই মুখ কোনোদিন ভুলব না। এই সকল কিছু বিবেচনায় নিয়ে আদালত মনে করেছেন যে সন্দেহাতীতভাবে এই মামলাটি প্রমাণ হয়েছে। রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী রবিউল ইসলাম রবির দাবি, মজনুর বিরুদ্ধে চাক্ষুষ কোনো সাক্ষী ছিল না। আসামি পক্ষের আইনজীবী হিসেবে আমি বলবো যে ধর্ষণের মামলা রাষ্ট্রপক্ষ সঠিকভাবে প্রমাণ করতে সক্ষম হননি এবং আসামি ন্যায় বিচার পাননি। আসামি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে পারেন। চলতি বছরের 5 জানুয়ারি বাসায় ফেরার পথে কর্মীটোলায় রাস্তার পাশে ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঘটনার পরই শিক্ষার্থীর বাবা ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন। এর পরপরই ধর্ষণের প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 8 জানুয়ারি গ্রেফতার করা হয় মজনুকে। 16 মার্চ মামলার চার্জশিট দেয় পুলিশ। মামলায় 24 সাক্ষীর মধ্যে 20 জনের সাক্ষ্য নেওয়া হয়। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। নরসিংদীর শিবপুরে গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী। এই ঘটনায় মামলার পর 2 ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে নাটোর ও ফেনীতে ধর্ষণ মামলায় আদালত চত্বরে ধর্ষকের সাথে ধর্ষণের শিকার তরুণীর বিয়ে দেওয়া হয়েছে। এছাড়া নাটোরের লালপুরে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার 7 জনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার নাটোরের বড়াই গ্রামে 40 বছর বয়সী এক গৃহবধূকে তার ছেলের জন্য পাত্রী দেখার কথা বলে ফুলবাড়ি গ্রামে ডেকে নিয়ে গণধর্ষণ করা হয়। নির্যাতিতা নারী 14 জনের বিরুদ্ধে মামলা করলে বুধবার ভোরে 7 জনকে গ্রেফতার করে পুলিশ। নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুলতান মাহমুদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্যদিকে জেলায় একটি ধর্ষণ মামলায় আদালত চত্বরে ধর্ষকের সাথে ধর্ষণের শিকার তরুণীর বিয়ে সম্পন্ন হয়েছে। গত 19 অক্টোবর রাতে নাটোরের গুরুদাসপুরের রওশনপুর উত্তরপাড়া গ্রামের আব্দুল সালামের ছেলে মানিক হোসেন একই এলাকার ওই তরুণীকে ধর্ষণ করে। ধর্ষণ মামলার জন্য কেস করছিলাম, সে এখন স্বীকার করছে, আমাদের বিয়ে হয়ে গেছে। 2 পক্ষের থেকে নিরপেক্ষ হয় মনে করো বিয়ে তাদের হয়ে গেল। বিচারক আব্দুর রহমান সর্দার ভিকটিমের সাথে অভিযুক্তের বিয়ে সম্পন্ন করার পর মানিকের জামিন মঞ্জুর করেন। বাদীর গার্জিয়ান অভিভাবক এবং আসামির গার্জিয়ান অভিভাবকরা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে বাদীর সাথে আসামির বিয়ে দিয়ে দেওয়া হবে। এদিকে ধর্ষণের শাস্তি থেকে মুক্তি পেতে হাইকোর্টের নির্দেশে ফেনী জেলা কারাগারে ধর্ষক ও ভুক্তভোগীর সাথে বিয়ে হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কারাগারে বর ও কনে সহ দুপক্ষের উপস্থিতিতে এই বিয়ে সম্পন্ন হয়। বিয়ে পড়াতে সেখানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান ও কাজী আব্দুর রহিম। আমি ছেলের বাবা হিসাবে আসছি, ওখানে ওদের এখন বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ে সম্পন্ন হওয়ার পরে আমার এই কাগজপত্র আমরা হাইকোর্টে পাঠাই দিব, হাইকোর্ট ওদের জামিন মঞ্জুর করব। সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে এটা আমি মনে করি একটা দৃষ্টান্ত। হাইকোর্টকে, মহামান্য হাইকোর্টকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। গত 27 মে জেলার সোনাগাজীর চর দরবেশ এলাকার ওই তরুণীকে ধর্ষণ করে স্থানীয় ইউপি সদস্য আবু সুফিয়ানের ছেলে জহিরুল ইসলাম জিয়া। এদিকে নরসিংদীর শিবপুর উপজেলায় গত মঙ্গলবার রাতে স্বামী পরিত্যক্তা এক নারীকে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে গণধর্ষণ করা হয়েছে। বুধবার নির্যাতিতা ওই নারী মামলা করলে 2 আসামিকে গ্রেফতার করে পুলিশ। সুচরিতা সূচি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ভোজ্য তেলের বাজার অস্থির চট্টগ্রামেও। শীত সামনে রেখে সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 8 থেকে 10 টাকা। খাতুনগঞ্জের পাইকাররা জানালেন, গুদাম, মোকাম আর বাজার সহ কোথাও সংকট না থাকলেও মিল মালিকরা ডেলিভারি অর্ডার ডিওর দাম বাড়ানোর কারণে ভোজ্য তেলের দরে এই অস্থিরতা। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশে বছরে ভোজ্য তেলের মোট চাহিদার 90 ভাগই পূরণ হয় বিদেশ থেকে অপরিশোধিত তেল আমদানির মাধ্যমে।
এসব তেল পরিশোধন করে নানা ব্র্যান্ডের নামে বাজারজাত করে দেশীয় মিলগুলো। তাই আন্তর্জাতিক বাজারের সাথে ওঠানামা করে দেশের বাজারে ভোজ্য তেলের দাম। কিন্তু সম্প্রতি বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম স্থিতিশীল থাকলেও দেশের বাজার অস্থির। শীতকালে পাম অয়েল জমে যায় বিধায় চাহিদা বাড়ে সয়াবিন তেলের। এই সুযোগে ডেলিভারি অর্ডার ডিওয়ের দাম বাড়িয়ে দিয়েছেন মিল মালিকরা। তাই ভোজ্য তেলের বাজার ঊর্ধ্বমুখী জানালেন খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা। 490 টাকা থেকে 500 টাকা হয়েছে, 500 টাকা থেকে 515 টাকা হয়েছে, 515 টাকা থেকে এখন 525 টাকা 5 লিটারের দাম। তাহলে দাফা বাড়ছে। এখন আমরা কি করব? আমরা তো ডিউ নিচ্ছি খাতুনগঞ্জ যারা ইনপুট করে ওদের থেকে। ওরা যেরকম রেট দিচ্ছে আমরা ওটার উপর ভিত্তি করে মানে মালটা বিক্রি করি। বাজার বাড়তি, আমাদেরকে বাড়তি কিনতে হচ্ছে, বাড়তি বিক্রি করতে হচ্ছে। সব কিছু নিয়ন্ত্রণ ডিউর উপর নির্ভর। ডিউর দাম বেড়ে গেলে খুচরা পর্যায়ে দাম বেড়ে যায়। ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া খুচরা পর্যায়ে খোলা তেলের ব্যবহার এখন অনেক কমে গেছে। এই অবস্থায় দাম বাড়ার কোনো যুক্তি নেই মনে করেন ভোজ্য তেলের খুচরা ব্যবসায়ীরা। আর ক্রেতারা বললেন জিম্মি দশার কথা। কোম্পানিগুলো যদি একচেটিয়া এভাবে সিন্ডিকেট করে ব্যবসা করে তাহলে আমাদের সাধারণ মানুষের কি অবস্থা হবে? একসময় বলছিল ডলারের দাম বাড়তি, একটা অজুহাত দিয়েছে হরতালের দাম বাড়তি, গাড়ি আই নাই। এখন কোনো হরতাল নাই, কোনো ডলারের দাম বাড়তি নেই। কি জন্য বাড়ে সেটা কোম্পানি জানে। আমদানি নির্ভর ও নিত্য প্রয়োজনীয় ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে দরকার মিল মালিক, ব্যবসায়ী সহ সবার সমন্বিত সিদ্ধান্ত মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজধানীতে এখনও চলছে স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধনবিহীন বহু হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। এদের মধ্যে কোনোটি 4-5 বছর ধরে চিকিৎসা দিয়ে যাচ্ছে লাইসেন্স ছাড়াই। এই অবৈধ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনার কথা থাকলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না স্বাস্থ্য অধিদপ্তর। রিপোর্ট মুহিবুল্লাহ মুহিবের, ছবি তুলেছেন আমানুল্লাহ ওয়ালস। দেশে অবৈধ হাসপাতালের কোনো পরিসংখ্যান না থাকলেও সরেজমিন ঘুরে দেখা মেলে এমন অনেক হাসপাতালের। উত্তরা এলাকার পর রাজধানীর দক্ষিণখান এলাকায় অবৈধ হাসপাতালের খোঁজে বাংলা ভিশন টিম। সরেজমিন ঘুরে দেখা যায় এই এলাকাটিতেও লাইসেন্স ছাড়াই চলছে একাধিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। এর মধ্যে দক্ষিণখানের আমতলা এলাকায় পারিবারিক হাসপাতাল। লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে 2017 সালের জুনে, কিন্তু থেমে নেই তাদের কার্যক্রম। এখানে নিয়মিত ডাক্তার বসলেও তারা জানেন না এটি বৈধ নাকি অবৈধ। এই হাসপাতালটা যে নিবন্ধিত না, এটা জানেন? না, এটা আমার জানা ছিল না। কিন্তু জিজ্ঞেস করছেন যে আপনাদের স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন আছে কিনা? স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন এটা জিজ্ঞেস করা হয় না। সিজার হয়, যারা অপারেশন হয়, তারপরে অ্যাপেন্ডিসাইডের অপারেশন হয়। এখানে রোগী ভর্তির পাশাপাশি চলে জটিল কঠিন রোগের নানা অপারেশন। হাসপাতালটি কিছুটা পরিপাটি দেখালেও লাইসেন্স নবায়ন না করেই বছরের পর বছর চলছে হাসপাতাল ব্যবসা। আসলে আমাদের শুধু সমস্যাটা হইছে ওই যে ফায়ার সার্ভিসটা নিয়ে। এই ফায়ার সার্ভিসটা আমরা করতে পারি না। অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি, কেউ 4 লাখ, কেউ 5 লাখ, 3 লাখ, এর কমে কেউ আসে না। কিন্তু আমার কোনো কাগজপত্রের কোনো ঘাটতি নাই, শুধু এই ফায়ার সার্ভিস আর পরিবেশ, এই দুইটার কারণে আপনারা এই লাইসেন্সটা করতে পারি নাই। আরও করুণ দৃশ্য দেখা যায় কাওলা এলাকার রোজা ডায়াগনস্টিক সেন্টারে। না আছে ডায়াগনস্টিক সেন্টারের জন্য লাইসেন্স, না আছে হাসপাতালের অনুমোদন, কিন্তু এখানে সার্জারি আর রোগী ভর্তি সবই চলে। রোজা ডায়াগনস্টিকের ল্যাবে কম্পিউটারের মনিটর সাজিয়ে রাখা থাকলেও কোনোটির সাথেই নেই সিপিইউ। এখানে ব্লাড, ইউরিন, স্টুল সব ধরনেরই টেস্ট হয়। হ্যাঁ, এটা আমি সব বলতে পারতেছি না। আমি নতুন আসছি তো সেটা আমি জানি না। ডাক্তার আসে। অস্বাস্থ্যকর পরিবেশে এখানে নিয়মিত বসেন ডাক্তার। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান লাইসেন্স আগে করলেও পারিবারিক ঝামেলায় তা আর নবায়ন করতে পারেননি তিনি। রিনুয়াল ছিল না, পরে এটা রিনুয়ালের জন্য জমা দিয়েছি গত মাসে। প্রায় মাঝখানে আমি একটু ঝামেলায় ছিলাম মানসিকভাবে এবং শারীরিক অসুস্থ ছিল বিভিন্ন কারণে। এলাকাটিতে কেসি হাসপাতাল, আর্ক হাসপাতাল, চাঁদের হাসি চিহ্নিত ক্লিনিক, আপডেট ডেন্টাল কেয়ার আর রাহা ডায়াগনস্টিক সেন্টার, সেফ ডায়াগনস্টিক, ক্রিস্টাল ডায়াগনস্টিক, জান্নাহ মেডিকেল সার্ভিস, সালমান ক্লিনিক, সবুজ বাংলা ডায়াগনস্টিক, SRAC স্বাস্থ্যসেবা ক্লিনিক,
তারিক মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক দ্য মেডিফেয়ার কনসালটেশনের নিবন্ধন রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দেশে করোনা ভাইরাসে একদিনে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে করোনায় মারা গেলেন ৬,৩০৫ জন। করোনায় মারা যাওয়া ৩০ জনের মধ্যে ২৫ জন পুরুষ এবং ৫ জন নারী। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৭,৫৩১টি নমুনা পরীক্ষায় ২,৩৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪,৪১,১৫৯ জন। গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১,৯৩৪ জন, আর সব মিলিয়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩,৫৬,৭২২ জন। গত ২৪ ঘন্টায় করোনা শনাক্তের হার ১৩.৪৮, সুস্থতার হার ৮০.৮৬ আর মৃত্যুর হার ১.৪৩%। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে রাজধানীতে অভিযান শুরু করে জেলা প্রশাসন। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বলছেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ বন্ধ করতে মাস্ক ব্যবহারের বিকল্প নেই। করোনার সংক্রমণ যখন কমে আসছে বলে ধারণা করা হচ্ছে, তখন ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে এর দ্বিতীয় ঢেউ। সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে, যে কারণে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে। বিশেষ করে মুখে মাস্ক ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। রাজধানীতে বেশিরভাগ মানুষ মুখে মাস্ক ব্যবহার করছেন, তবে আরও অনেকে আছেন যারা ব্যবহার করছেন না। আমি গতকালকে মাস্কটা ফালাইছি, আমার মাস্ক সাথেই থাকে। আমি ব্যাংকে ডেলিভারি করি, তো আমি মাস্ক পরে ডেলিভারি করি। আমি গতকালকে মাস্কটা ফালাইছি, মাস্ক নিয়ে বের হই নাই। কেন মনে ছিল মানে মাস্ক পরা দরকার, আপনি জানেন? অবশ্যই সবাই যাতে মাস্ক ব্যবহার করে সেজন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ঢাকা জেলা প্রশাসন। রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে এই অভিযান চলে। গুলিস্তান ও বঙ্গবাজারে রাস্তায় ও মার্কেটে অভিযান চালানো হয়। এ সময় মাস্ক না পরায় বেশ কয়েকজনকে জরিমানা করা হয়। ম্যাজিস্ট্রেট জানান, করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ ঠেকাতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। একটু স্মরণ করিয়ে দেওয়া যে তারা ভুলে গেল কিনা, এতদিন পরে তারা শীতকাল আসে, এখন যেহেতু নতুন করে আবার একটা প্রকোপ শুরু হচ্ছে, তাদেরকে আরেকটু নতুন করে মনে করিয়ে দেওয়া যে এটা চলে যায়নি, করোনা আমাদের দেশ ছেড়ে চলে যায়নি। দ্বিতীয় ঢেউটা শুরু হচ্ছে, সেটা মোকাবেলা আমাদের হচ্ছে গিয়ে মূল কার্যক্রম। এটাকে সফল করা, এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি সরকারের পক্ষ থেকে, জেলা প্রশাসন ঢাকার পক্ষ থেকে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনার সংক্রমণ যতদিন থাকবে ততদিন এই অভিযান পরিচালনা করা হবে। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে ধানের ট্রলি উল্টে অন্তত ৯ জন নিহত হয়েছেন, আহত ৩ জন। ঘটনার পরই উদ্ধার কাজে নামেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ভোরে জেলার শিবগঞ্জে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি এলাকার বাবু মিলু কারিম, তাজিমুল হক ও তার ছেলে মিঠুন। বাকি দুজন পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানায়, ধান বোঝাই একটি ট্রলি ভোর 4:30টার দিকে বরিত হতে শিবগঞ্জ যাচ্ছিল। এ সময় উপজেলার সোনা মসজিদ এলাকার বারিক বাজার মুখপাড়ায় ট্রলিটি উল্টে গিয়ে রাস্তার পাশে একটি গর্তে পড়ে যায়। ট্রলিতে থাকা শ্রমিকরা ধানের বস্তা নিতে চাপা পড়ে। পরে স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ট্রলির নিচ থেকে 7 জনের মরদেহ উদ্ধার করে। আরও 5 জনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে মারা যান 2 জন। হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে পালিয়ে থাকা এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারকে বিদেশ থেকে ফেরাতে এবং গ্রেফতার করতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চ শতপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। দুদক চেয়ারম্যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ঢাকা জেলা প্রশাসককে 10 দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 18 নভেম্বর দৈনিক বাংলাদেশ প্রতিদিনে পিকে হালদারকে ধরতে ইন্টারপোলের সহায়তা চাইবে দুদক শীর্ষক প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে এই রুল জারি করেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন মোহাম্মদ খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল AKM আমিন উদ্দিন মানিক। প্রশান্ত কুমার হালদার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্বে থেকে অন্তত 3.5 কোটি টাকা লোপাট করেছেন বলে অভিযোগ রয়েছে। নারায়ণগঞ্জ বন্দরে একটি ময়দা কারখানায় রঙের কাজ করতে গিয়ে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জের বন্দরের একরামপুর এলাকায় আকিজ সানশাইন ফ্লাওয়ার মিলের গুদামের রঙের কাজ করতে গিয়ে সেফটি বেল্ট ছিঁড়ে তাদের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন রাজু ও অন্তর দাস। নিহতদের পরিবারের অভিযোগ, রঙের কাজ শুরুর আগে পরিষ্কার করতে গিয়ে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, সাভার, নরসিংদী ও পটুয়াখালী থেকে 5 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যৌতুকের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের গৃহবধূ কোহিনুর খানম নিতুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে মাদকাসক্ত স্বামী জুয়েল মিয়া পলাতক আর বাবা মা সহ 5 জনকে আটক করেছে পুলিশ। এদিকে স্ত্রীর সাথে প্রেমের সম্পর্ক সন্দেহে নওগাঁ সদর উপজেলার হারিয়াগাছি গ্রামে তোফাজ্জল হোসেন ছকু নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানায়, দিলদার হোসেন তার স্ত্রী মণি বেগমের সাথে প্রেমের সম্পর্ক সন্দেহে মঙ্গলবার ছকুকে রাস্তা থেকে তুলে নিয়ে নির্যাতন করে। বুধবার রাতে মারা যায় সে। অন্যদিকে সাভারে এক নৃত্যশিল্পীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাভারের আড়াপাড়ার একটি ড্রেনের ওপর থেকে ময়ূরীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, একটি আশ্রমে কালী পূজার অনুষ্ঠানে নাচ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর হত্যা করেছে। এদিকে নরসিংদী সদরের ইউএমসি জুটমিল এলাকায় রাসেল নামে এক শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া পটুয়াখালীর 10 মিনায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। শেষ হলো বাংলাদেশ বিমান বাহিনী আন্তঃঘাঁটি অ্যাথলেটিক্স প্রতিযোগিতা 2020। বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে প্রতিযোগিতার শেষ দিনের বিভিন্ন ইভেন্ট প্রত্যক্ষ করেন এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান চেরনিয়াবাদ। পরে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এবারের প্রতিযোগিতায় বিমান বাহিনীর 7টি দল অংশ নেয়। বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান 11টি স্বর্ণ, 7টি রৌপ্য ও 2টি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু 5টি স্বর্ণ, 4টি রৌপ্য, 6টি ব্রোঞ্জ পদক পেয়ে রানার আপ হয়েছে। অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমান সেনা, এমওডিসি এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারক সই হয়েছে পুবালী ব্যাংক ও আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেডের মধ্যে। ব্যাংকের প্রধান কার্যালয়ে এই স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন পুবালী ব্যাংক লিমিটেডের কনজিউমার্স ক্রেডিট ডিভিশনের প্রধান ও মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ এবং আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেডের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আফজাল উদ্দিন আহমেদ। এই উপলক্ষে অনুষ্ঠানে পুবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। মুজিব বর্ষ উপলক্ষে তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত সাইক্লিং এক্সপেডিশনের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে সাভার সেনানিবাসে। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর প্যারেড মাঠে সংবর্ধনা দেন নবম পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাইফুল আবেদিন। গত 8 নভেম্বর তেতুলিয়ার বাংলাবান্ধা থেকে 100 জন সেনা সদস্যের অংশগ্রহণে এ সাইক্লিং শুরু হয়। শেষ হবে 4 ডিসেম্বর কক্সবাজারের টেকনাফের শাহ ফরিদ দ্বীপে গিয়ে। ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি। নতুন কমিটির নেতাদের নিয়ে বিকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস.এম. মান্নান কোচি। তারা জানান, নতুন কমিটি মানুষের কল্যাণে কাজ করবে। 2020-21 বর্ষের সেরা 40টি ব্র্যান্ডের নাম ঘোষণা করেছে বাংলাদেশের সুপার ব্র্যান্ডস। এ উপলক্ষে এক ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় আগামী 2 বছরের জন্য সুপার ব্র্যান্ডসের বিশেষ প্রকাশনাও উন্মোচন করা হয়। এর প্রস্তাবের নকশা করেছেন বিশিষ্ট চিত্রশিল্পী ও ভিজুয়াল আর্টিস্ট নাজিয়া আন্দালি প্রিমা। আরও উপস্থিত ছিলেন সুপার ব্র্যান্ডস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর শরীফুল ইসলাম, সুপার ব্র্যান্ডস হিসেবে স্বীকৃতি পাওয়া গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী সহ অন্যরা। আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাদাতকে সংবর্ধনা ও তার প্রতিষ্ঠিত নড়াইল ভলান্টিয়ার্সকে 5 লাখ টাকা দিয়েছে ওয়ালটন। বুধবার ওয়ালটন কর্পোরেট অফিসে বর্ণাঢ্য অনুষ্ঠানে সাদাতের হাতে ক্রেস্ট ও স্বর্ণপদক তুলে দেন ওয়ালটন কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর এস.এম. মাহবুবুল আলম, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মোর্শেদ, কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক ইমদাদুল হক মিলন, ওয়ালটন গ্রুপের পরিচালক সাবিহা জারিন অরনা এবং নিশাত তাসনিম সুচি। উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার সহ অন্যরা। রপ্তানিতে নতুন দিগন্ত উন্মোচন করল জিপিএইচ ইস্পাত। ডিজিটাল প্ল্যাটফর্মে চীনে বাংলাদেশ থেকে বিলেট রপ্তানির শিপমেন্টের উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা এ মন্তব্য করেন। এতে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, করোনার এ দুঃসময়েও
জিপিএইচ ইস্পাত বিলেট রপ্তানি করে দেশ ও জাতির জন্য সম্ভাবনা ও সুসংবাদ বয়ে এনেছে। বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট মাহবুবুল আলম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম. আবুল কালাম আজাদ, জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির। 3 দিনের মতিঝিল হাউজিং মেলা 2020 অনুষ্ঠিত হয়েছে রাজধানীর একটি হোটেলে। মেলায় অংশ নেয় স্বনামধন্য কোম্পানি ইউরো স্টার সিটি ডেভেলপমেন্ট লিমিটেড। মেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ তরিকুল ইসলাম তারেক ও অন্য কর্মকর্তারা। বঙ্গবন্ধুর সহচর সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা হয়েছে গাজীপুরে। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা তাঁতি লীগের উদ্যোগে এ স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার ক্লেমান খেলার সংবাদ। বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে কাতার পৌঁছেছে বাংলাদেশ দল। এর আগে সকালে দোহার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে জামাল ভুঁইয়ারা। 4 ডিসেম্বর বিশ্বকাপ আয়োজকদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ড্রর প্রত্যাশা দলের। কাতারে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে বুধবার দুপুর 1:45টায় দোহা পৌঁছায় বাংলাদেশ দল। বিমানবন্দরে দলের সবার করোনা পরীক্ষা করা হয়। আগামী 3 দিন হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে জামাল ভুঁইয়াদের। এই সময় জিম ও সুইমিংয়ের সুযোগ পাবে তারা। গত বছর বিশ্বকাপ বাছে হোম ম্যাচে কাতারের কাছে হারলেও প্রশংসিত হয় বাংলাদেশ দলের নৈপুণ্য। অ্যাওয়ে ম্যাচে কাতারের মাটিতে লড়াইয়ের আশা সুমন রেজা, আশরাফুল রানাদের। করোনা পজিটিভ হওয়ায় ডিফেন্ডার মঞ্জুর রহমান মানিক ও হাঁটুর ইনজুরির কারণে স্ট্রাইকার নাবিব নেওয়ার জীবন যেতে পারেননি কাতারগামী দলের সাথে। 2 দিন পরে পুনরায় জেমি এবং আমাদের যে করোনা যে পজিটিভ এসেছে, জেমি এবং আমাদের মানিক, এই দুজনের আমরা টেস্ট করাবো। সো হোয়েনেভার যখনই জেমি করোনা নেগেটিভ আসবে তার পরবর্তী দিন অ্যাভেলেবেল যে কোনো ফ্লাইটে তাকে আমরা সে কাতার চলে যাবে। আর মানিক যেহেতু প্লেয়ার, তাকে আমরা আরও 2-3 দিন দেখব। 2-3 দিন পরে তাকে যদি করোনা সে নেগেটিভ আসে অবশ্যই সে ইমিডিয়েটলি দলের সাথে গিয়ে জয়েন করবে। যদি আমাদের মানিক পজিটিভ স্টিল থাকে তখন পর্যন্ত আমরা রিপ্লেসমেন্ট যে নামটা পাবো সেটা তাকে আমরা কাতারে পাঠাবো। জীবনের ফ্লাই করা কিন্তু আসলে অলমোস্ট দেয়ার ইজ নো চান্স। ওর যে ইনজুরি এবং সেই ইনজুরি যে রিপোর্ট। এদিকে রংপুর অঞ্চলে উন্নত মানের শুটার তৈরির লক্ষ্যে রংপুর রাইফেল ক্লাবে 10 মিটার আধুনিক শুটিং রেঞ্জ উদ্বোধন করেন বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু। এই জেলাগুলিকে যদি আমরা প্রমোট করতে পারি আমরা প্রচুর শুটার পাবো। যে 5টা যে জেলায় আমরা যে ক্লাবগুলি করে দিয়েছি প্রত্যেকটা 5টা জেলায় আমরা যাব, ভিজিট করব, তাদের সুবিধাগুলি জানতে চেষ্টা করব, অসুবিধাগুলিও জানতে চেষ্টা করব। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রেসিডেন্ট কাপ হকিতে বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশের ম্যাচটি 2-2 গোলে ড্র হয়। 5টি দল খেলছে এই টুর্নামেন্টে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। মিনিস্টার গ্রুপ রাজশাহী নেতৃত্ব পেলেন নাজমুল হোসেন শান্ত। মিনিস্টার গ্রুপের প্রধান কার্যালয়ে দলটির জার্সি উন্মোচন করা হয়েছে। তারুণ্য নির্ভর দল নিয়ে সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ সারোয়ার ইমরান ও অধিনায়ক। বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টে মিনিস্টার গ্রুপ রাজশাহীর একমাত্র দল যাদের নেই কোনো আইকন ক্রিকেটার। মাহমুদুল্লাহ রিয়াদকে নেওয়ার সুযোগ থাকলেও তাকে নেয়নি দলটি। রিয়াদকে না নেওয়ার কারণ জানিয়েছে রাজশাহীর টিম ম্যানেজমেন্ট। দলে অবশ্য অভিজ্ঞতার ঘাটতি নেই। আশরাফুল, ফরহাদ, রেজারা আছেন। নিজেকে প্রমাণের তাগিদ আছে তরুণ অলরাউন্ডার সাইফুদ্দিনেরও। দলটির কোচ সারোয়ার ইমরান জার্সি উন্মোচন অনুষ্ঠানে অধিনায়কের নামও ঘোষণা করা হয়েছে। বিসিবি প্রেসিডেন্টস কাপে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা কাজে লাগাতে চান শান্ত। উদ্বোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে মাঠে নামবে মিনিস্টার গ্রুপ রাজশাহী। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 2022 সাল থেকে স্কুল পর্যায়ে সমন্বিত কারিকুলাম চালু। নবম দশম শ্রেণীতে থাকছে না বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের বিভাজন, জানালেন শিক্ষামন্ত্রী। একটি গোষ্ঠী সবসময় দেশে অস্বাভাবিক কিছু চাইলেও দেশের মানুষ তা মেনে নেবে না। জনগণ চায় আওয়ামী লীগকেই, বলেছেন প্রধানমন্ত্রী। একদলীয় শাসন প্রতিষ্ঠা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। গণতন্ত্রের প্রয়োজনে জেগে ওঠার আহ্বান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলায় মজনুর যাবজ্জীবন কারাদণ্ড। আদালতে অস্বাভাবিক আচরণ। নাটোর ও ফেনীতে ধর্ষকের সাথে ধর্ষণের শিকার 2 তরুণীর বিয়ে।
নিবন্ধনবিহীন হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টারের ছড়াছড়ি রাজধানীতে দক্ষিণখানের লাইসেন্স ছাড়াই গণকর্মী চলছে বছরের পর বছর। এই ছিল এখনকার মতো, পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ।